প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি, প্রতিবষ্টের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, কবির মতে মানুষ আজ বড় নিঃসঙ্গ, একাকী, একলা না নীরব? উত্তর হবে একলা। প্রশ্ন, তুমি অত্যন্ত হীন এবং নীচ, এই কথা রমেশ বলেছিল বেনি, রমা, আকবর না গোপালকে? উত্তর হবে রমাকে। প্রশ্ন, গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপ প্রেতছায়া, প্রতিলিপি না চারা গাছ? উত্তর হবে প্রেতছায়া। প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের অনুরূপ, বিপরীত, ছায়ামাত্র, প্রতিরূপ? উত্তর হবে ছায়ামাত্র। প্রশ্ন, ডাম্বল বইয়ের আলমারি থেকে যে বইগুলি নামিয়েছিল সেগুলো ছিল বুকুর, বাবার, মায়ের, সেজ কাকার না ঠাকুমার? উত্তর হবে সেজ কাকার। প্রশ্ন, পাড়াগার ধূপর ভালোবাসি কবিতাটি জীবনানন্দে, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে রূপসী বাংলা। প্রশ্ন, নাটোরের মহারাজের নাম ছিল জগদীশ প্রধান, জগনীন্দ্রনাথ, জগন্নাথ, জগৎবন্ধু? উত্তর হবে জগনীন্দ্রনাথ। প্রশ্ন, গড়াই নদীর তীরে কুটির খানিরে লতাপাতা ফুল জড়িয়ে মায়ায় আদরে সাদরে রয়েছে ঘিরে? উত্তর হবে মায়ায়। পরের প্রশ্ন, দুই দাগে রয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি, প্রতিবষ্টের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন? তো লিখবে পাখি হলো মুক্তি ও স্বাধীনতার প্রতীক। কবিতায় তুমিকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আর্তনিবৃত মানুষের পাশে মুক্তির প্রতীক হিসাবে পাখির মতো এসে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্ন, গ্রামের একমাত্র ভরসা কী ছিল? তো লিখবে 100 বিঘার মাঠই গ্রামের একমাত্র ভরসা ছিল, কারণ গ্রামের সমস্ত চাষিদের কিছু কিছু জমি তাতে ছিল। আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন? গাড়ি চাপা পড়া ভিখারির দলা পাকানো লাশের রক্ত যাতে কবির জামা কাপড়ে না লাগে সেজন্য কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন। পরের প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর লিখবে বীজের ওপর থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। প্রশ্ন, বুকুর মার কি কেনা ছিল? তাহলে বুকুর মার বিকালের শোয়ের সিনেমার টিকিট কেনা ছিল। পরে হচ্ছে সারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমার চড়েছিলেন? তো লিখবে লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ও তার সঙ্গীরা সারাঘাট থেকে পদ্মা নদীতে স্টিমার চড়েছিলেন। বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে রয়? উত্তর লিখবে সকাল ও সন্ধ্যার রঙিন মেঘেরা বাড়িতে এলে বাড়িকে ভালোবেসে সেখানেই কিছুক্ষণ থেমে থাকে। পরে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। সেদিকটার দরজা বন্ধ, না সূচক বাক্যে সেদিকটার দরজা খোলা ছিল না। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো নীলু, না সূচক বাক্যে ফুলবাগানের মোড় ছাড়িয়ে আর এগিয়ে দেখলো না নীলু। 3 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? তো লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ গল্পে গ্রামের 100 বিঘা জমির মাঠটা চাষিদের একমাত্র ভরসা, কারণ সেই মাঠেই সকলের কিছুটা করে জমি রয়েছে। এবার দুদিনের অবিরাম বৃষ্টিতে সেই মাঠ ডুবে গিয়ে ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। মাঠের পূর্বধারে খুব বড় সরকারি বাঁধ, পূর্ব ও পশ্চিম প্রান্তে গ্রাম উঁচু। এ কেবল নিচু দক্ষিণ দিকের বাঁধটা ঘোষাল ও মুখুর্জদের। চাষিরা জমিদার বেনি ঘোষালের কাছে গিয়ে বাঁধ কেটে জল বের করার আবেদন জানায়, কিন্তু বছরের 200 টাকার মাছ বিক্রি হয় বলে বেনি তাদের কথায় কর্ণপাত না করে তাড়িয়ে দিয়েছে। চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল। বুকু আবা চাষিরা তখন এই সমস্যার সমাধানের জন্য রমেশের কাছে এসে কেঁদে পড়ল। বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? তো লিখবে আশাপূর্ণা দেবী রচিত কী করে বুঝবো গল্পে উত্তরপাড়া থেকে নির্মলার ভবানীপুরের বাড়িতে
তার পাতানো বেনুমাসি ছেনুমাসি ও বেনুমাসির ছেলে ডাম্বল বেড়াতে এসেছিল। নির্মলার ছেলে বুকু গিয়ে মাকে সেই খবর দিতে নির্মলা এভাবে অসময়ে বাড়িতে লোকজনের বেড়াতে আসা ভালোভাবে নিতে পারেন না। ছেলের সামনেই বলে ফেলেন, বাবারে, শুনে গা জ্বলে গেল। অথচ নির্মলা যখন বেনুমাসি আর ছেনুমাসির সামনে আসেন তখন বলতে থাকেন যে তার ভাগ্য খুব ভালো যে এতদিন পরে ছেনুমাসি বেনুমাসি তাদের বাড়িতে এসেছেন। এতদিন পরে দেখা হওয়ায় নির্মলা খুবই আনন্দ হচ্ছে। মায়ের এর সম্পূর্ণ উল্টো দু ধরনের আচরণ দেখে বুকু অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। একেই বলে রাজ সমাদর। উদ্ধৃতির আলোকে নাটোরের মহারাজার অতিথি বাৎসল্যের পরিচয় দাও। উত্তর লিখবে, কংগ্রেসের প্রাদেশিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সভাপতি ছিলেন নাটোরের মহারাজ জগনীন্দ্রনাথ রায়। তিনি কলকাতা থেকে ঠাকুরবাড়ির তরুণদের এবং জাতীয় কংগ্রেসের কর্তা ব্যক্তিদের নাটোরে আমন্ত্রণ জানান। আমন্ত্রিতদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা, স্টিমারে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অতিথিদের প্রত্যেকের বাক্সপ্যাঁটরা বয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত, নাটোরের বিপুল অভ্যর্থনা ও আদর যত্ন সকলকে মুগ্ধ করেছিল। আমন্ত্রিতদের প্রত্যেককেই যখন যা প্রয়োজন তা চাইবার আগেই সকলের কাছে পৌঁছে যেত। তাছাড়া কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় স্বয়ং মহারাজ নিজে ব্যক্তিগতভাবে তার খোঁজখবর নিতেন। এই রকম বিপুল আদর আপ্যায়নকে তাই লেখক সত্যিকারের রাজ সমাদর বলে মনে করেছেন। 4 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেত ছায়া। একটি গাছ দাঁড়িয়ে আছে বলেও পরের পংক্তিতে তাকে গাছের প্রেত ছায়া বলা হয়েছে তা বুঝিয়ে দাও। তো লিখবে, কবি দূর থেকে গাছের অবয়বটি দেখেছিলেন, কিন্তু কাছে এসে দেখেন সেটি একটি গাছের কঙ্কাল। তাতে না পাতা ফুল প্রমাণের অসামান্য আভাসও ছিল না। তাতে না পাতা ফুল প্রাণের সামান্য আভাসও ছিল না। সেটি যেন ছিল শুকনো কাঠির ওপরের দিকে তুলে দাঁড়িয়ে থাকা ছাল বাকলিন একটা গাছের কাঠামো। তাই কবি তাকে গাছের প্রেতছায়া বলেছেন। স্বপ্নে যে বেদনা আছে, কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি? তাহলে কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। নগর জীবনের ক্লান্তি ও বিষণ্ণতা তাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের গ্রাম বাংলার দিনগুলোতে। গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলোর কথা ভেবে কবির মন আলোড়িত হয়েছে। বিষণ্ণতা তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। পাড়াগাঁয়ের দুপুরের প্রচণ্ড রোদ কবির মনে স্বপ্নের আবেশ সৃষ্টি করে। সেই স্বপ্নে ভেসে ওঠে গ্রামের করুণ ছবি। রোদের তাপে শুকিয়ে যাওয়া পাতা, ক্লান্ত শালিকের ডাক, নকশাপাড়া শাড়ি পরা মেয়েটির ক্লান্ত পায়ের দ্রুত চলে যাওয়া, জলশিরি নদীর ওপর বুনো চালতা গাছের ডাল নুয়ে পড়া, নদীর জলে ভাঙাচোরা ডিঙির স্থির ভেসে থাকা, এই প্রতিটি ছবির মধ্যে বিষণ্ণতা ও বেদনাবোধ লক্ষ্য করা যায়। তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি স্পষ্ট হয়ে ওঠে। পরের প্রশ্ন, কুটির খানিরে লতাপাতা ফুল মায়ায় রয়েছে কিরে? ডাবল ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এখানে কুটিরটিকে লতাপাতা ফুলের মায়া দিয়ে ঘিরে রাখা বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর লিখবে, উদ্ধৃতাংশটি পল্লীকবি জসিমউদ্দিনের গড়াই নদীর তীরে, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, কবিতা থেকে নেওয়া। গড়াই নদীর তীরে অবস্থিত কুটিরের চারপাশে রয়েছে লতানে গাছ, বুনো ফুল গাছ। কবির কাছে মনে হয়েছে প্রকৃতির এই লতাপাতা আর ফুল যেন স্নেহ, মায়া ও আদরে জড়িয়ে রেখেছে কুটিরটিকে, অর্থাৎ কুটিরটি যেন প্রকৃতিরই অংশ হয়ে উঠেছে। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? উত্তর লিখবে, অপুর বাবা হরিহরের মাধ্যমে অপুর সঙ্গে বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির ভাব হয়েছিল।
গাঙ্গুলিদের চণ্ডীমণ্ডপে তার সঙ্গে বাবাজির দেখা হয়। বৃদ্ধ বৃদ্ধ হলেও অপুর সঙ্গে তিনি তার সমবয়সীদের মতোই কথাবার্তা বলেন। তার চোখে অপু ছিল গৌরসুন্দর। এই পরিচয় ধীরে ধীরে গাঢ় হয়ে ওঠে। মুখচোরা অপু বৃদ্ধের সঙ্গে নানান বিষয়ে খোলামেলা আলোচনা করতে শুরু করে। এভাবে তাদের দুজনের মধ্যে ভাব জমে ওঠে। পরের প্রশ্ন, একদিন পাঠশালায় এমন একটি ঘটনা হইয়াছিল যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনের সেই নতুন অভিজ্ঞতাটি কি? উত্তর লিখবে, কোনো একদিন বিকালে পাঠশালায় দিনু পালিত প্রমুখেরা উপস্থিত না থাকায় কোনো গল্পগুজব না হয়ে শুধু পড়াশোনা হচ্ছিল। অপু শিশুবোধক পড়ছিল। এমন সময় গুরুমশাই বললেন, সেলেট নেও, শ্রুতিলিখন লেখো। তিনি মুখে মুখে বললেও অপু বেশ বুঝতে পারছিল যে এগুলো তার নিজের কথা না, মুখস্থ বলা। সেগুলো শুনতে শুনতে অপুর মনে হলো অনেকগুলো অমন সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনে নাই। সে যদিও সব কথার অর্থ বুঝতে পারছিল না, তবু অজানা শব্দ, লালিত পদের ধ্বনি, ঝংকার জড়ানো এই অপরিচিত শব্দসঙ্গীত তার অনভ্যস্ত কানে অপূর্ব ঠেকল এবং সব কথার অর্থ না বোঝার জন্যই কুহেলি ঘেরা অস্পষ্ট শব্দ সমষ্টির পিছনে একটা অপূর্ব দেশের ছবি তার কল্পনায় বারবার উকি দিচ্ছিল। পাঠশালার এই দিনটি তার জীবনে এক নতুন অভিজ্ঞতার সঞ্চয় ঘটিয়েছিল। 6 দাগে রয়েছে পত্র রচনা করো। প্রশ্নের মান 4। হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। লেখা শুরু করবে, শ্রদ্ধেয় সম্পাদক সমীবেশু, দৈনিক সুখবর, হাবড়া, উত্তর 24 পরগনা। বিষয়, হাসপাতালের সামনে মাইক বাজানোর বিরুদ্ধে প্রতিবাদী পত্র। লেখা শুরু করবে, সশস্ত্র নিবেদন। আমি হাবড়া অঞ্চলের বাসিন্দা। আমার বাসস্থানের 500 মিটারের মধ্যে রয়েছে হাবড়া মিউনিসিপ্যাল হসপিটাল। মূলত অত্যন্ত দরিদ্র মানুষরা এখানে চিকিৎসা করাতে আসে। তোমরা তোমাদের ঠিকানা দেবে আর তোমাদের পার্শ্ববর্তী যে হসপিটাল রয়েছে সেই হসপিটালের নাম লিখবে। এই হসপিটালের পাশে বেশ কয়েকটি চায়ের দোকান, 2টি হোটেল ও দাদাভাই বিরিয়ানির দোকান তৈরি হয়েছে। এই দোকানগুলি থেকে উচ্চস্বরে মাইকের শব্দ ভেসে আসে। এর ফলে যারা হার্টের পেশেন্ট তাদের যন্ত্রণার শেষ নেই। আমরা স্থানীয় মানুষজন অনেক অনুরোধ করেও বিষয়টির সমাধান করতে পারিনি। শুধু তাই নয়, রীতিমতো নানান হুমকিও আমরা শুনেছি। আপনার সর্বাধিক প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে পুলিশ প্রশাসনের নজরে এই বিষয়টি আনতে চাই। পায়া চেঞ্জ করলে আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কারান্তে তোমরা তোমাদের নাম লিখবে আর তোমরা তোমাদের ঠিকানাটা বসাবে আর যে ডেটে চিঠিটা লিখছো সেই ডেটটা বসাবে। পরে যে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। মাননীয় সম্পাদক সমীবেশু, পত্রিকার নাম ঠিকানা এখানে দিয়েছে দিনের আলো পত্রিকা, সিবি ব্লক, সেক্টর 5, কলকাতা। বিষয়, যত্রতত্র আবর্জনা স্তূপ। সবিনয় নিবেদন দিয়ে কমা দিয়ে শুরু করবে, আমি উত্তর 24 পরগনার বেলঘরিয়া অঞ্চলের বাসিন্দা। বিরাটি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার পথে বেলঘরিয়া অঞ্চলে আবর্জনা সঞ্চিত রাখার যে জায়গা করা হয়েছে আর দুর্গন্ধে আমরা অতিষ্ঠ। তাছাড়া মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার গাড়িগুলো যত্রতত্র আবর্জনা স্তূপাকৃত করায় আমাদের দুঃখের অন্ত নেই। স্থানীয় প্রশাসনকে অনেকবার বললেও আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আপনার বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে আমি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আশা করি আপনি আমার এই পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। নমস্কার, তোমরা তোমার নাম লিখবে, তোমার ঠিকানা আর যে ডেটের চিঠি লিখছো সেই ডেটটা কিন্তু বসাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 8ম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেয় যারা বছর 8ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে 8ম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।